আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। ঈদের অনেক ছুটি গেল। আমাদের যে ফিজিক্সের ফাইনাল শর্ট এমসিকিউ ক্লাস চলতেছিল, তার আর মাত্র 2টা অধ্যায় বাকি ছিল ফিজিক্স ফার্স্ট পেপারের। তার ভিতর আমার শেষে যেটা ছিল সেটা হচ্ছে তোমার পদার্থের গাঠনিক ধর্ম। এই পদার্থের গাঠনিক ধর্মর সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত, তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। এর শেষের কয়টা টপিকস তোমাদের থেকে বাদ দেওয়া, যেমন সান্দ্রতা, পৃষ্ঠটান, এইগুলো নাই। তো সেখান থেকে মানে ছাঁটাই বাছাই করে তোমাদের মাত্র 35টি এমসিকিউ আমি বাছাই করেছি, শুধুমাত্র 35টি এমসিকিউ। তো চলো এই 35টি এমসিকিউর ভিতরে কি কি থাকছে আমরা দেখে নিই। শুরু করি আমাদের পড়াশোনা। দেখো, প্রথম প্রশ্নটা আসছে তোমাদের ঢাকা বোর্ড 2015 সালে। কি প্রশ্ন দেখো, কোন পদার্থের অণুগুলোর মধ্যে নিটবল শূন্য হবে কখন? এটা হচ্ছে একদম শুরুর একটা মানে পৃষ্ঠার ভিতরে আছে, ঠিক আছে। দেখো, কোন পদার্থের অণুগুলোর মধ্যে নিটবল তখনই শূন্য হয় যখন ওই অণুগুলোর মানে পদার্থের অণুগুলোর ভিতরের এদের যে আন্তঃআণবিক দূরত্ব সেই দূরত্ব যদি সমান হয়, অর্থাৎ একটার আন্তঃআণবিক দূরত্ব যদি আরেকটার আন্তঃআণবিক দূরত্বের সমান হয়, তাহলে আমরা বলবো ওই পদার্থের নিটবল কি হবে? শূন্য। ঠিক আছে, তাহলে বেসিক ক্লিয়ার। এখন দেখো পরের ম্যাথ, রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। রাজশাহী বোর্ড 2019 সালে কি দেখো, বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে কি বলে? সেটা হচ্ছে একটা বলের শুধুমাত্র সংজ্ঞা তুলে দেওয়া, সেটা কি? আসঞ্জন বল। যেমন দেখো, বিভিন্ন পদার্থের অণুগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বলকে আমরা কি বলি? আসঞ্জন বল বলি। ঠিক আছে, তো এইটা তুমি কয়ের জন্য সুন্দর করে মুখস্থ করে নিতে পারো, যদিও তোমার এটা শর্ট সিলেবাসের বাইরে। ঠিক আছে, এখন দেখো পরবর্তী, এই যে তোমার এখন থেকে যা পাবা সব তোমার সিলেবাসের, তোমার পরীক্ষায় যা আসবে তার ভিতরে। ঠিক আছে, দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সরি এটা জগন্নাথ ইউনিভার্সিটির 17-18 সেশনে আসছে যে পীড়ন বা ইয়ং গুণাঙ্কের মাত্রা সমীকরণ কি? দেখো, পীড়নের আর ইয়ং গুণাঙ্কের এর মাত্রা এবং একক দুইটাই সেম, এজন্য একসাথে আমি দুইটা তুলে দিছি। ঠিক আছে, তো এখন দেখো পীড়ন সমান সমান তুমি কি জানো? পীড়ন, দেখো ভাইয়া, পীড়ন সমান সমান তুমি জানো এফ বাই এ। পীড়ন সমান সমান তুমি কি জানো ভাইয়া? এফ বাই এ। এখন দেখো, এই যে এফ এর যেহেতু মাত্রা বের করতে বলছে, এফ এর মাত্রা আমি তোমাকে সবসময় মুখস্থ রাখতে বলি। কেন? দেখো, এফ এর মানে তোমার বলের মাত্রা এফ, সেটা হচ্ছে এম এল টি ইনভার্স 2। এটা সব সময় লাগে, তুমি কাজের মাত্রা বের করতে চাও, অন্যান্য যে কোনো মাত্রা বের করতে চাও, এফটাকে আমি স্ট্যান্ডার্ড ধরে নিই। ঠিক আছে, তো দেখো এফ এর মাত্রা তুমি জানো এম এল টি ইনভার্স 2। এখন শুধু লাগবে আমার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের তোমার মাত্রা হচ্ছে এল এর স্কোয়ার। বোঝা গেল? এখন দেখো একটু কাটাকাটি করো, এম এল ইনভার্স 1, দেখো এই একটা এল কাটে, তাহলে এল নিচে থাকছে, সেটা উপরে ওঠে, ইনভার্স হয় এবং টি ইনভার্স 2 আসে। এম এল ইনভার্স টি ইনভার্স 2 কোথায় আছে? দেখো তোমার অপশন হচ্ছে এটা কতই? সিতে। বোঝা গেল? ওকে, তাহলে আমরা 4 নম্বর ম্যাথ দেখি যে 1 মিটার দৈর্ঘ্য ও 1 মিলিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট একটি ইস্পাতের তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করতে প্রযুক্ত বল কত? তাহলে প্রযুক্ত বল অর্থাৎ আমাকে বলছে এফ ফাইন্ড করতে। আমাকে কি বলছে? এফ ফাইন্ড করতে। এটা আসছিল দিনাজপুর বোর্ড 2016 সালে। এখন দেখো এখানে কি কি দেওয়া আছে সেটা তুমি আগে তুলে নিবা। কি কি দেওয়া আছে সেটা তুমি তুলে নিবা। দেখো দেওয়া আছে তোমার দৈর্ঘ্য, অর্থাৎ এল এর মান দেওয়া রয়েছে তোমার 1 মিটার। ওকে, এবং তোমার কাছে দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এ এর মান দেওয়া আছে কত? 1 মিলিমিটার এর স্কয়ার। তো তুমি এটারে যদি মিটার স্কয়ারে করতে চাও, তাহলে 1 গুণ 10⁻⁻6 মিটার স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, এখন দেখো তোমার কাছে দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া রয়েছে 10%, অর্থাৎ ছোট হাতের এল হচ্ছে 10% কে যদি তুমি 100 দ্বারা 10 কে 100 দ্বারা ভাগ করলে 0.01 হবে। ঠিক আছে, 0.01। এখন প্রযুক্ত বল কত, অর্থাৎ তোমার চাচ্ছে হচ্ছে এফ এর মান কত?
যেখানে তোমার ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, ইয়ং গুণাঙ্ক কত 2 গুণ 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তো এখন আমরা সূত্র বসাবো। জাস্ট দেখো সূত্র কি, ইয়ং গুণাঙ্ক y সমান সমান তুমি জানো এফ এল ডিভাইডেড বাই এ এল। এখন তোমার লাগবে এফ এর মানটা, কি লাগবে তোমার এফ এর মান। হ্যাঁ, এখন দেখো ভাইয়া যদি এফ এর মানটা বের করি তাহলে এটা আসবে ওয়াই এ এল ডিভাইডেড বাই এফ। হ্যাঁ, এখন দেখো শুধু মান বসাবা। ওয়াই এর মানটা এখানে তোমার ইয়ং গুণাঙ্কের মান বসাই দাও 2 গুণ 10⁻11। এ এর মান কত, এই যে 1 গুণ 10⁻⁻6, এল এর মান 0.1। ঠিক আছে, আর হচ্ছে তোমার নিচে কত, নিচে নিচে তো তোমার হচ্ছে এটা হবে এল, নিচে কি এল, এল হচ্ছে তোমার 1 মিটার। তো এখন এটা ক্যালকুলেটরের সাহায্যে তুমি শুধু গুণ করে দিবা, ক্যালকুলেটরের সাহায্যে শুধু গুণ করবা। দেখো 2 গুণ 10⁻11 গুণ 10⁻⁻6 গুণ 0.1, তাহলে কত আসে 2 গুণন 10⁴ নিউটন। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে ম্যাথটা দেখো আমি প্রথমে কি করছি, যে প্রথমে কি কি দেওয়া আছে সেটা সুন্দর করে এখানে আমি লিখে নিছি যে আমার এই দেওয়া আছে। পরবর্তীতে আমি সূত্রটা বসাইছি এবং মান বসাইছি। কত নম্বর অ্যান্সার আছে এটা তোমার এ নম্বর অপশনে। ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ। 5 নম্বরে কি বলছে দেখো, স্থিতিস্থাপকতা সীমার মধ্যে, একটা সুন্দর ধরাবাঁধা নিয়ম, স্থিতিস্থাপকতা সীমার মধ্যে পীড়ন ও আকার বিকৃতির অনুপাত। কি চাচ্ছে, পীড়ন ও আকার বিকৃতির অনুপাত নিচের কোনটা। এখন দেখো সুন্দর করে একটা অপশনে দেওয়া রয়েছে ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, তারপরে তোমার কাছে দেওয়া আছে দৃঢ়তার গুণাঙ্ক, আবার পয়সনের অনুপাত। ঠিক আছে, তো এখন প্রবলেম হচ্ছে ইয়ং গুণাঙ্ক কি ছিল। ইয়ং গুণাঙ্ক y সমান সমান ছিল তোমার দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। কি ছিল, দৈর্ঘ্য পীড়ন। দেখো ভাইয়া দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই তোমার দৈর্ঘ্য বিকৃতি। এখন প্রবলেম হচ্ছে তোমার সবকটা জানা লাগবে, যে বাই এনি চান্স যদি এখানে আকার পীড়ন আকার বিকৃতি না বলে তোমার দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি বলতো, তাহলে তোমার এটা দেওয়া লাগতো। ঠিক আছে, তাহলে এইটা তোমার হচ্ছে ইয়ং গুণাঙ্কের জন্য। এখন আয়তন গুণাঙ্কের জন্য দেখো, আয়তন গুণাঙ্কের জন্য তোমার যেটা আসবে এটার জন্য দেখো, আয়তন গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ককে আমরা বি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, আয়তন গুণাঙ্ক বি, এটা হচ্ছে তোমার আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। কি বললাম, আয়তন পীড়ন ডিভাইডেড বাই আয়তন বিকৃতি। ঠিক আছে, ওকে। এইবার তোমার দৃঢ়তার গুণাঙ্ক হচ্ছে, দৃঢ়তার গুণাঙ্ক দেখো, দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক তুমি যেটা দ্বারা প্রকাশ করো সেটা হচ্ছে আকার। এটা কি, আকার পীড়ন, আকার পীড়ন ডিভাইডেড বাই তোমার আকার বিকৃতি। এইটাই হচ্ছে তোমার দৃঢ়তার গুণাঙ্ক। তাহলে এই তিনটা একটু মনে রাখো, যে দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে তোমার ইয়ং গুণাঙ্ক, তারপরে হচ্ছে তোমার আয়তন পীড়ন ডিভাইড বাই আয়তন বিকৃতি হচ্ছে তোমার আয়তন গুণাঙ্ক, আকার পীড়ন ডিভাইড বাই আকার বিকৃতি হচ্ছে তোমার দৃঢ়তার গুণাঙ্ক। ঠিক আছে, অলরাইট। এখন দেখো, আর পয়সনের অনুপাত হচ্ছে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। কি বললাম, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। দেখো ভাইয়া, তাহলে পরের ম্যাথ, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটা। এটা ঢাকা বোর্ড 2017 সালে আসছে। আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি, সব সময়ের জন্য এটা মনে রাখবা, যে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি যেটা উল্টা, আয়তন গুণাঙ্ক আমরা বি সমান সমান কি জানতাম, যে আয়তন পীড়ন ডিভাইডেড বাই মানে হ্যাঁ আয়তন পীড়ন ডিভাইড বাই আয়তন বিকৃতি। এখন দেখো তুমি সুন্দরভাবে, পীড়ন হচ্ছে এফ বাই এ, আর তোমার হচ্ছে ছোট হাতের ভি বাই বড় হাতের ভি। ঠিক আছে, তো এটা যদি তুমি এইভাবে করো তো অ্যান্সার আসবে এমন, যে এফ ভি
ডিভাইডেড বাই এ ভি, এটা তোমার হচ্ছে আয়তন গুণাঙ্ক। আর এর তুমি যখন উল্টিয়ে দিবা তখন এটার বিপরীত রাশি আসবে, সেটা হচ্ছে সংনম্যতা। কি আসবে? সংনম্যতা। অর্থাৎ 1/bটা হচ্ছে সংনম্যতা এবং সেটা আসবে এ ভি ডিভাইডেড বাই এফ ভি। বোঝা গেল? তাহলে এটা একটু মনে রাখবা। কখনো তোমার কাছে এইভাবে না দিয়ে এইভাবে ক্যালকুলেশন আকারেও দিতে পারতো। এইভাবে কি আকারে দিতে পারতো? ক্যালকুলেশন আকারেও দিতে পারতো। তুমি খেয়াল রাখবা। তাহলে কোনটা আসবে? সংনম্যতা। পরবর্তী ম্যাথ দেখো। পরবর্তী ম্যাথ হচ্ছে পয়সনের অনুপাতের ক্ষেত্রে। এটা একটা বৈশিষ্ট্য আকারে এবং বহুপদী প্রশ্ন। তোমার রোমান সংখ্যা 1 2 3 আকারে থাকবে এইভাবে, যে পয়সনের অনুপাত সম্পর্কে নিচের কোনগুলো সত্য, এগুলো দেখাও। তো দেখো পয়সনের অনুপাতে প্রথমে যেটা বলছে, দেখো প্রথমটা কি বলা হচ্ছে, মাইনাস এল নট ডেল আর ডিভাইডেড বাই আর ডেল এল। পয়সনের অনুপাত তুমি কি জানো? পয়সনের অনুপাত সিগমা সমান সমান মাইনাস, উপরে হচ্ছে পার্শ্ব বিকৃতি, নিচে হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি। এখন দেখো পার্শ্ব বিকৃতিটা হচ্ছে এমন যে তুমি যদি ব্যাসার্ধের মাধ্যমে দেখাতে চাও তাও পারবা, তুমি যদি ব্যাসের মাধ্যমে দেখাতে চাও তাও পারবা, কারণ অনুপাত তো কেটে কেটে সেম থাকে, ঠিক আছে? তো এখানে এটা ব্যাসার্ধের মাধ্যমে দেখাইছে, তো ব্যাসার্ধের মাধ্যমেও দেখাইতে পারবা। তাহলে এটা লিখতে পারবা যে পার্শ্ব বিকৃতি ডেল আর ডিভাইডেড বাই আর। বোঝা গেল? এবার নিচে তোমার দৈর্ঘ্য বিকৃতি, দৈর্ঘ্য বিকৃতি এরা ডেল এল দ্বারা প্রকাশ করছে, আমরা ছোট হাতের এল দ্বারা প্রকাশ করতাম, কোনো ব্যাপার না। তাহলে আমরা এখানে ওদের কথা মতো ডেল এল দ্বারা দিলাম এবং মেন যে দৈর্ঘ্যটা ছিল সেটা, ঠিক আছে? তো এইটারে তুমি একটু মডিফাই করো, দেখো তাহলে তোমার কাছে আসে কি হয়, দেখো এল ডেল আর ডিভাইডেড বাই ডেল এল আর, দেখো এবং সাথে মাইনাস আছে, সাথে কি আছে? মাইনাস আছে। দেখো প্রথমটা তাহলে সত্য। এখন দেখো পয়সনের অনুপাতের মান সব সময়ের জন্য -1 থেকে হাফের ভিতরে হয়, এটা সত্য। পয়সনের অনুপাতের মান -1 থেকে হাফের ভিতরে হয়, ঠিক আছে? এটা মনে রাখবা। ওকে, এর পয়সনের অনুপাতের কোনো মাত্রা বা একক নেই। ইয়েস, এর কোনো মাত্রা বা একক নেই, কারণ বিকৃতি বাই বিকৃতি, বিকৃতির নিজেরই মাত্রা নাই। বুঝতে পারছো? তাহলে এর কি কোনো মাত্রা নাই। তাহলে তিনটাই সত্য। এবং আমার মনে হয় কি জানো, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যদি কপালে থাকে এটা হুবহু চলে আসবে। দেখো পরবর্তী ম্যাথ দেখো, 5 মিটার দৈর্ঘ্য অর্থাৎ এল এর মান তোমার হচ্ছে 5 মিটার এবং 1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তারের 100 কেজি ভর চাপালে, ভর অর্থাৎ এম এর মান দেওয়া আছে 100 কেজি, এখন দৈর্ঘ্য কতটুকু সংকুচিত হচ্ছে? 0.3 মিলিমিটার দৈর্ঘ্য সংকোচন, অর্থাৎ তোমার ছোট হাতের এল এর মান 0.3 মিলিমিটার। তো এটারে কি লেখা যায়? 0.3 গুণ 10⁻³ মিটার। ওকে, সংকুচিত হয়। তারটির সঞ্চিত শক্তির পরিমাণ কত, অর্থাৎ মোট শক্তি কত, ঠিক আছে? তো একটা সূত্র, মোট শক্তি ইউ সমান সমান হাফ ইন্টু এফ এল, এটা পড়েছো? মোট শক্তি হাফ ইন্টু এফ এল। এখন দেখো ভাইয়া, হাফ এফ, এফ এর জায়গায় তুমি এম জি লিখতে পারো, এফ এর জায়গায় কি লিখতে পারো তুমি? এম জি লিখতে পারো। এখন দেখো এম জি এল, ঠিক আছে? তাহলে এখন শুধু মানটা বসাও, হাফ ইন্টু এম এর মান দেখো 100, জি এর মান 9.8 দেওয়া থাকবে না কিন্তু এটাই লাগবে, ঠিক আছে? এইবার এল এর মান 0.3 গুণ 10⁻³ ক্যালকুলেশন করো, আবার ক্যালকুলেটর লাগবে। দেখো হাফ ইন্টু 100 গুণ 9.8 গুণ 0.3 গুণ 10⁻³ তাহলে তোমার কাছে যেটা আসে সেটা হচ্ছে 0.147 জুল, 0.147 জুল। ক্যালকুলেশন ঠিক থাকলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ওকে, তাহলে প্রথমে কি দেওয়া ছিল দেখো, এবং বাড়তি অনেক কিছু দেওয়া থাকবে, বাড়তি অনেক কিছু, দৈর্ঘ্য, ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ কোনো কাজেই লাগে নাই এবং শুধু ভর লাগছে, এটা লাগছে। তাহলে এই ব্যাসার্ধ দিয়ে বা তোমাকে আবার গোলাইতো যে ব্যাসার্ধ কেন দিল, কি কাজে দিল, এক্সট্রা তথ্য মাঝে মাঝে থাকে, এক্সট্রা তথ্য মাঝে মাঝে থাকে, ঠিক আছে? ওকে, তাহলে 8 নম্বর প্রশ্ন শেষ। এখন আমরা 9-এ যাব। 9 নম্বর কি বলছে দেখো ভাইয়া, এবং এটা অনেক হার্ড, হ্যাঁ, একটু টাইম সাপেক্ষ, মানে সময় লাগবে আর কি। দেখো এইটা রুয়েট 14-15-তে আসছে। কততে আসছে? রুয়েট 14-15-তে। যখন সিকে রুয়েট, মানে সিকে রুয়েট বলতে তোমার চুয়েট, রুয়েট, কুয়েট এইগুলোর প্রশ্ন দেয়, তখন দেখবা যে এগুলো একটু হার্ড কোয়ালিটির দেয় এবং টাইম লাগে, ঠিক আছে? তো যখন তোমাদের বোর্ডে অনেক কঠিন প্রশ্ন করার ট্রাই করে, তো ওদের একটু হেল্প নেয়, তো সেই ক্ষেত্রে এই ম্যাথটা এখানে দেওয়া, ঠিক আছে? দেখো ভাইয়া, 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, অর্থাৎ এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল, ক্ষেত্রফল দেওয়া হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার তামার তারকে,
দেখো এখানে কতগুলো পোলো লোকাই দিছে, তামার তারকে টেনে দ্বিগুণ লম্বা করতে কত বলের প্রয়োজন হবে, অর্থাৎ তোমার কত বলের প্রয়োজন হবে। তোমার এফ এর মানটা তোমার কাছে এরা চেয়ে রেখে দিছে যে এফটা বের করো, কিন্তু প্রবলেম হচ্ছে কিচ্ছু দেওয়া নাই, শুধুমাত্র বলেছে যে টেনে দ্বিগুণ করলাম, অর্থাৎ আমার যদি L2 হয় তাহলে সেটা হবে L1 এর দ্বিগুণ। তার মানে প্রথম তারের দৈর্ঘ্য যদি L1 হয়, দ্বিতীয় ক্ষেত্রে সেটা হবে ওর দ্বিগুণ। ঠিক আছে, এখন দ্বিগুণ করার বেলায় এটা করলাম, কিন্তু এখানে কিন্তু দ্বিগুণ করা শর্ত আয়তনের কোনো কথা বলেনি বা তোমার ঘনত্বের কোনো কথা বলেনি, অর্থাৎ এদের আয়তন সমান আছে। ঠিক আছে, এদের যেহেতু ঘনত্বের কোনো চেঞ্জ হয়নি, টেনেছে তাই কি এর ভিতর থেকে কেটে কুটে কিছু চলে যায়নি, অর্থাৎ এদের ঘনত্ব সেম আছে, অর্থাৎ আয়তন সেম। ঠিক আছে, তাহলে আমরা বলবো কি যে ঘনত্ব সেম থাকার কারণে আয়তনের কোনো পরিবর্তন হয় না, তা সেক্ষেত্রে আমরা লিখতে পারবো v1 সমান সমান v2। বোঝা গেল? এইবার v সমান সমান তুমি লিখতে পারো al, ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ করলে আয়তনের রাশি পাওয়া যায়। ঠিক আছে, এখন দেখো এখানে লিখতে পারো a1 l1 সমান সমান a2 l2। বোঝা গেল? এখন l2 এর জায়গায় আমি সুন্দর করে 2 l1 বসাইতে পারবো, দেখি কি করি। a1 l1 a2 ইন্টু 2l1, দেখো l1 l1 কেটে দিলাম, তাহলে তোমার কাছে a2 এর মান থাকে a1 ডিভাইডেড বাই 2। কি থাকলো? তাহলে আমি এখানে সুন্দর করে লিখলাম যে a2 সমান সমান a1 কে 2 দ্বারা ডিভাইডেড। বুঝতে পারছো? তাহলে আমার প্রাপ্ত মানটা কিন্তু এখানে আমি লিখে রাখলাম, দুইটা জিনিস এখানে লিখে রাখলাম। তাহলে এটা আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, মুছে দিই। দেখো ভাইয়া, এখন যদি এটা মুছি, তাহলে একটা জিনিস আবার লাগবে, আমার দৈর্ঘ্য মানে যে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে এটুকু লাগবে। ঠিক আছে, তো দৈর্ঘ্য বৃদ্ধি ছোট হাতের l সমান সমান হবে l2 মাইনাস l1, তাহলে l2 হচ্ছে 2l1 মাইনাস l1, অর্থাৎ শুধুমাত্র l1 এর সমান। ঠিক আছে, দৈর্ঘ্য বৃদ্ধি তোমার আদি দৈর্ঘ্যের সমান হলো। এখন তুমি ইয়ং গুণাঙ্ক y সমান সমান কি জানো? দেখো আর একটা জিনিস, তামার তার বলেছে কিন্তু তার ইয়ং গুণাঙ্ক দেওয়া নাই, তামার ইয়ং গুণাঙ্ক তোমাকে মুখস্থ করে রাখতে হবে, 2 গুণ 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, ওইটাও লাগবে। ঠিক আছে, এখন দেখো ইয়ং গুণাঙ্ক y সমান সমান তুমি জানো fl ডিভাইডেড বাই l, এখানে 1 দিলাম আর কি শুরুরটা এজন্য। এখন দেখো ভাইয়া শুধু f এর মানটা তোমার লাগবে, তো সো f সমান সমান তুমি কি করছো y a l ডিভাইডেড বাই তোমার l, এখন শুধু মানটা বসাবা। কেমন? দেখো এই যে এই l এর জায়গায় ছোট হাতের l ই তো তোমার l1 এর সমান, তাই না? এটা যদি আমি l1 দিই তাহলে y a l1 ডিভাইডেড বাই l1, তাহলে এই l1 l1 কাটা যায়, তাহলে তোমার কাছে কি থাকে f সমান সমান y a, f সমান সমান কি থাকে y a। এখন শুধু মানটা বসাবো। দেখো ভাইয়া যে f সমান সমান তোমার y a, ইয়ং গুণাঙ্ক y সমান সমান 2 গুণ 10⁻11 গুণ a এর মান কত 1 সেন্টিমিটার স্কোয়ার, তো 1 সেন্টিমিটার স্কোয়ারকে তুমি যদি মিটারে নিয়ে যাও তাহলে কি থাকবে 10⁻⁻, তোমার 2 দুগুণী 4, কত হয় তাহলে 11 থেকে 4 বাদ দিলে 2 গুণ 10⁻⁻, সরি শুধু 7 নিউটন পার মিটার স্কোয়ার। কি থাকে শুধুমাত্র 2 গুণ 10⁻7 নিউটন মিটার স্কোয়ার। কোথায় আছে ভাই এটা? কত নম্বরে আছে এটা? এটা দেখো তোমার ডি নাম্বার অপশনে অ্যান্সারটা। কত নাম্বার অপশনে? ডি নাম্বার অপশনে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অনেক একটা জটিল ম্যাথ ছিল, শুধুমাত্র বোর্ডে যে সহজ সহজই দেয় এমন কিছু না, যে মাঝে মাঝে বাঁধানোর জন্য একটু হাই কোয়ালিটির এমসিকিউ দিয়ে থাকে। ঠিক আছে, চলো তাহলে আমরা 10 নম্বর দেখি। এটা খুবই সহজ, একটা জিনিস খেয়াল রাখবা, আমি ছোট থেকে এইভাবে পড়ে আসছি, যেই এমসিকিউগুলো একটু অনেক লেখা বেশি বা একটু বেশি তাদের দেখবা কি হয় ম্যাথটা খুব সহজ হয়। দেখবা দেখো ডি ব্যাস ও এল দৈর্ঘ্যের একটি তার এক প্রান্তে দৃঢ়ভাবে আটকানো আছে, যে কোনো একটা প্রান্তে এল মানে ডি ব্যাস এবং এল দৈর্ঘ্যের একটি তার আটকানো আছে। এখন বলছে তারটির নিচের প্রান্তে একটি ভর ঝুলিয়ে দেওয়া হলো এবং দেখো এর দৈর্ঘ্য x পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে প্রবলেম হচ্ছে তারা তারের নিচে
একটা ভর ঝুলাই দিছে এবং তখন x পরিমাণ তারটা বৃদ্ধি পাইছে। এখন বলছে ওই বৃদ্ধির পরিমাণটা বলে দিছে, দেখো x l এর অর্ধেক, অর্থাৎ x হবে l/2, এই শর্ত। এখন দেখো ইয়ং গুণাঙ্ক তোমাকে বলে দিছে, ইয়ং গুণাঙ্ক তোমাকে দেওয়া রয়েছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। হলে পীড়ন কত? প্রবলেম হচ্ছে পীড়ন কত, বুঝতে পারছো? এখন দেখো পীড়ন মানে কি, তোমার f/a, তোমাকে এখন ওই সমীকরণ থেকে f/a এর মানটা বের করতে হবে। এখন দেখো ভাইয়া y সমান তোমরা কি জানতা, y সমান পীড়ন অর্থাৎ f/a ডিভাইডেড বাই l/l, তাই না? এখন f/a এর মান লাগবে, অর্থাৎ f/a সমান তোমার কাছে আসবে yl ডিভাইডেড বাই l। কি আসলো? yl ডিভাইডেড বাই l। এখন দেখো ভাইয়া এই x টাই হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতি, অর্থাৎ x এর জায়গায় l/2 লেখা যায়, তাহলে x এর জায়গায় কি লিখবা, l/2, নিচে হচ্ছে তোমার l, অর্থাৎ l কাটা যায়, এখন কি থাকে, y/2 থাকে, অর্থাৎ ইয়ং গুণাঙ্ককে 2 দ্বারা ভাগ করলেই আমি পীড়ন পেয়ে যাচ্ছি। তাহলে ভাগ করে দাও। ইয়ং গুণাঙ্ক তোমার কত ছিল, 2 × 10⁻11 ছিল, আর এখানে 2 দ্বারা ভাগ করলে কত হয়, 1 × 10⁻11 আসে, 1 × 10⁻11। ম্যাথটা কিন্তু খুবই সহজ ছিল, বুঝতে পারছো? শুধু মানটা বসানো হয়েছে, আর কিছু না। মানে এই x টাই হচ্ছে তোমার ছোট হাতের l আকারে কাজ করছে। ওকে, 10 নম্বর শেষ। এখন দেখো ভাইয়া 11 নম্বর, চিত্রের পীড়ন এবং বিকৃতির মধ্যকার লেখচিত্র ও এ রেখার ঢাল কি নির্দেশ করে? আশা করি চিত্রটা দেখতে পারছো, আমি কালার একটু চেঞ্জ করি, কারণ এর ভিতরে যখন লিখবো তখন তুমি টের পাবা না। তো এর ঢাল বের করতে বলছে, দেখো একটা গ্রাফ দেওয়া রয়েছে যেটা হচ্ছে পীড়ন বনাম বিকৃতির, পীড়ন বনাম বিকৃতির গ্রাফ দেওয়া রয়েছে। আমরা যে কোনো একটা পয়েন্টে এখান থেকে এর একটা সমকোণ আঁকি, ঠিক আছে, এর উপর একটা লম্ব আঁকলাম। এখন দেখো এটা যদি এমন হয় তাহলে নিচের টুকু তোমার হচ্ছে বিকৃতি, নিচের টুকু কি বিকৃতি, আর মানে যে ভূমিটা হচ্ছে বিকৃতি, আর লম্ব বরাবর যেটা থাকে সেটা হচ্ছে তোমার পীড়ন, লম্ব বরাবর কে থাকছে, পীড়ন। এখন এর ঢাল মানে কি ভাইয়া, দেখো তো, ঢাল মানে হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, মানে তোমার যে ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে ওটা উপরে যাবে কি তোমার পীড়ন, উপরে যাবে হচ্ছে তোমার পীড়ন, আর নিচে আসবে কি ভাইয়া তোমার বিকৃতি। দেখো নিচে হচ্ছে বিকৃতি। এখন পীড়ন বাই বিকৃতিটা কি, পীড়ন বাই বিকৃতি এটাই না তোমার ইয়ং গুণাঙ্ক, এইটাই হচ্ছে তোমার কি ইয়ং গুণাঙ্ক না? ইয়েস। তাহলে এর ঢালটা নির্দেশ করে তোমার হচ্ছে ইয়ং গুণাঙ্ক। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এটা দেখবা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং কুমিল্লা বোর্ড 2016 সালে এবং অনেকবার রিপিট আসছে, যার কারণে আমি একটা বোর্ড তুলে দিছি, ঠিক আছে? ওকে, এটা বুঝতে পারছো। তাহলে 12 নম্বর ম্যাথে যাই। দেখো এইরকম কিছু বেসিক এমসিকিউ শুধু থাকবে, যেগুলো তোমার ক্যালকুলেশন টাইপের যে ম্যাথগুলো আছে ওখানে তো অনেক টাইম যায়, এই কারণে এরকম বেসিক এমসিকিউগুলো দেওয়া থাকে, ঠিক আছে? তো এই বেসিক এমসিকিউগুলো কিভাবে করবা, দেখো কোন অবস্থায় তোমার অনুসময়ের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম থাকে। তো আমরা শুরুতে 3টে অবস্থা পড়ে আসছি, কিন্তু বর্তমানে আরেকটা নতুন অবস্থা সম্পর্কে তোমরা সবাই জানো। তো সবচেয়ে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি থাকে তোমার কঠিনে। কোনটাই থাকে বেশি? কঠিনে। দেখো ভাইয়া কঠিনে, সবচেয়ে বেশি থাকে হচ্ছে কঠিনে। তারপরে কার থাকে, সেটা হচ্ছে তরল। কোথায়? তরল। ওকে, তরলে যখন হয় তারপরে তরলের পরের অবস্থা কি তোমার গ্যাসীয় বা বায়বীয়, যেটা বলতে পারো, ঠিক আছে? তাহলে হচ্ছে বায়বীয়। তারপরে আরো একটা অবস্থা আসছে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। কি অবস্থা? প্লাজমা। এটা হচ্ছে প্লাজমা অবস্থা, এবং এটা মনে হয় শুরু হয়েছে 2016 সাল থেকেই। হ্যাঁ, এই জন্য দেখো এখানে এটা বায়বীয়, যারা প্রথমে 3টা অবস্থা সম্পর্কে পড়ছিলা তারা বায়বীয় মারছিলা, এবং বইয়ের উত্তরে বায়বীয় দেওয়া ছিল, ঠিক আছে? পরবর্তীতে যখন প্লাজমা সম্পর্কে সঠিক এবং ভালো ধারণা আসে তখন বলা হয় যে আন্তঃআণবিক আকর্ষণ বল সবচেয়ে কম সেটা হচ্ছে প্লাজমা, কারণ প্লাজমা অধিকাংশ অবস্থায় এবং বেশিরভাগই আয়নিত অবস্থায় থাকে, এজন্য এদের ভিতরে আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম। তাহলে যদি এরকম আন্তঃআণবিক আকর্ষণ বলের কোনো ম্যাথ বা এমসিকিউ তোমাদের দিয়ে দেয়, তাহলে দেখবা যে এইটা তুমি মনে করে রাখবা, ঠিক আছে? কঠিন, কিভাবে মনে রাখবা? কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা। সবচেয়ে আন্তঃআণবিক আকর্ষণ বল হচ্ছে তোমার কঠিনে, এজন্য এরা অনেক শক্ত অবস্থায় থাকে, তরলগুলো একটু
কম থাকে, তারপরে তোমার বায়বীয়, তারপরে হচ্ছে তোমার প্লাজমা। মনে থাকবে? আশা করি পারবা। ওকে, এবার 13 নম্বর, ইয়ং এর গুণাঙ্ক নিচের কোনটা? ইয়ং এর গুণাঙ্ক ওই যে তিনটাই লিখে দিলাম, ইয়ং গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক কি ছিল তোমার? দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই তোমার দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই কি তোমার? দৈর্ঘ্য বিকৃতি। এখন দেখো ভাই, এটা হচ্ছে দৈর্ঘ্য পীড়ন ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, ইয়ং এর গুণাঙ্ক। ওকে, 13 নম্বর শেষ। এটা দেখো সিলেট বোর্ড 2017 সালে আসছিল, এরকম শর্টকাট কিছু থাকবে। এখন পরবর্তী ম্যাথটা দেখো, আবার পয়সনের অনুপাত নিয়ে সেই একই জিনিস, বাট এটা কেন দেওয়া? কারণ ওখানে যে অপশনগুলো ছিল সেগুলো খুব ইজি ছিল, বাট এখানে একটা অপশন দেখে আমার খুব পছন্দ হয়েছে, যেটা তোমাদের জানানো দরকার। এই জন্য পয়সনের অনুপাত দিয়েই বহুপদী আমি দুইটা দিছি, ঠিক আছে? আমি আশা করি যে এখান থেকে একটা তোমাদের কমন পাওয়াইতে পারবো, যদি আল্লাহ চায় আর কি। এই জন্য এটা বারবার বলতে এই একটা অপশনের উপর ভিত্তি করে আমি এটা দিছি। অপশনটা কি দেখো ভাইয়া, পয়সনের অনুপাত সম্পর্কে যখন তোমরা জানতা, সেটা কি ছিল? পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই তোমার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। এটা একটু তোমাদের ভালোভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ দেখো ফল্ট কোথায়। দেখো পয়সনের অনুপাত দিয়ে একদম শুরুর অপশনে তোমাকে দেওয়া আছে দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতির অনুপাত। এখন তোমার মনে আছে দৈর্ঘ্য আর পার্শ্ব এটা পয়সনের ভিতরে ছিল। এখন যেই এমন দেখবা তো হ্যাঁ প্রথমটা সত্য মেরে দিবা, কিন্তু প্রবলেম হচ্ছে দেখো তো দৈর্ঘ্য বিকৃতি আগে, কিন্তু পয়সনের অনুপাত পড়ার সময় কি দৈর্ঘ্য বিকৃতি আগে পড়েছি? না, পার্শ্ব বিকৃতি আগে পড়েছি, তারপরে দৈর্ঘ্য বিকৃতি। এই জন্য বলবা পার্শ্ব বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাত, নট দৈর্ঘ্য বিকৃতি ও পার্শ্ব বিকৃতি, ঠিক আছে? তার মানে এটা কিন্তু ভুল। এইটা ধরানোর জন্য জাস্ট এটা দেওয়া, আর কিচ্ছু না। তারপর দেখো এর কোনো একক নেই। ইয়েস, ওই যে আগে দেখে আসলাম, এর কোনো একক নেই, কারণ বিকৃতি কাটা যায়, পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই তোমার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। অলরেডি বিকৃতিরও কোনো একক নাই, তাই না? ওকে, এবং এর মান কত থাকে? -1 থেকে হাফ পর্যন্ত। -1 থেকে কি পর্যন্ত? হাফ পর্যন্ত। তাহলে নিচের দুইটা সত্য। দেখো ওই প্রথম ভুলটা কিন্তু তোমরা সবাই ধরা খাবা, প্রায় অধিকাংশ মানুষই, যারা একটু বোঝে, ধীরে সুস্থে এমসিকিউ মারতেছে, তারা বেঁচে যাবে, ঠিক আছে? দেখো 15 নাম্বার, চিত্রের বিকৃতি বনাম পীড়ন লেখচিত্র ও এ বি এর ক্ষেত্রফল। দেখো এটা দুই টাইপের ছিল, এর ঢাল দৈর্ঘ্য আর বিকৃতির ঢাল আর তোমার ক্ষেত্রফল কি নির্দেশ করে? ঢালটা নির্দেশ করে হচ্ছে তোমার, মনে রাখবা, ঢাল নির্দেশ করে হচ্ছে ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক নির্দেশ করে ঢাল দৈর্ঘ্য ও ইয়ের জন্য, মানে বিকৃতির জন্য। আর এর ক্ষেত্রফল নির্দেশ করবে হচ্ছে তোমার হচ্ছে কৃতকাজ। ক্ষেত্রফল নির্ণয় করবে হচ্ছে কৃতকাজ, মনে রাখবা। তাহলে এর যে এই ক্ষেত্রফলটুকু আছে, এই ক্ষেত্রফলটুকু কি নির্দেশ করবে? তোমার কৃতকাজ নির্দেশ করবে, সর্বমোট কৃতকাজ কতটুকু হয়েছে। কিন্তু এর ঢাল যদি নির্দেশ করা হতো তখন কিন্তু ইয়ং গুণাঙ্ক বোঝাইতো। এই দুটা জিনিস গ্রাফ থেকে খেয়াল রাখবা। ওকে, তাহলে 15 শেষ, আমরা অর্ধেক শেষ করে ফেলেছি, খুবই দ্রুত আমরা এটাও শেষ করে দেব। দেখো ভাইয়া, হুকের সূত্র নিম্নরূপ, অর্থাৎ হুকের সূত্রটা চাইছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে বলে দিছে, কারণ হুকের সূত্র শুধুমাত্র এই সীমার মধ্যেই সত্য। দেখো দিনাজপুর বোর্ড 2016 সালে এটা আসছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে হুকের সূত্রটা বলছে পীড়ন হবে বিকৃতির সমানুপাতিক। কি হবে? পীড়ন হবে বিকৃতির সমানুপাতিক। তো এই আমি তোমাদেরকে আরেকটা সাজেস্ট দিই, এই হুকের সূত্র কিন্তু তোমাদের কতে আসবে, যে হুকের সূত্রটি বিবৃত করো, তাহলে এটা একটু মুখস্থ করে নিও। হ্যাঁ, ওকে, এখন দেখো কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস বল বিদ্যমান? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলের নাম শুনছো, যেটা শুধুমাত্র সমযোজী, যেটা শুধুমাত্র সমযোজী বন্ধনে থাকে। কোথায় থাকে? শুধুমাত্র সমযোজী। তাহলে সমযোজী কারা? তুমি তো জানো, যারা হচ্ছে অধাতু অধাতু বন্ধন। অধাতু বলতে যেমন অক্সিজেন একটা অধাতু, এরা নিজেদের ভিতরে যেই বন্ধনটা করে, অর্থাৎ অক্সিজেন 2, এই যে অক্সিজেন অণুর বন্ধনটা একটা সমযোজী। কিন্তু দেখো সোডিয়াম ও ক্লোরিন, অর্থাৎ সোডিয়াম আর ক্লোরিন যে বন্ধন করবে সেটা হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক বন্ধন, এর ভিতরে তোমার ভ্যান ডার ওয়ালস থাকে না, আয়নিক বল থাকে, ঠিক আছে? আয়নিক বন্ধন এটা। তারপরে সিলিকন পরমাণু, এটা একটা অপধাতু। তারপরে তামা অর্থাৎ কপার হচ্ছে একটা তোমার ধাতু কখনো সমযোজী বন্ধন করে না, ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন করে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র অ্যান্সার কি আসবে? অক্সিজেন অণুর যে বন্ধনটা সেটা হচ্ছে তোমার সমযোজী বন্ধন। ওকে,
পরবর্তী ম্যাথ দেখো, এই যে আবার ক্যালকুলেশন টাইপে কুমিল্লা বোর্ড 2019 সালে এটা দিছে। কুমিল্লা বোর্ড 2019 সালে সেটা কি দেখো, 1 মিটার দীর্ঘ এবং 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.5 সেন্টিমিটার বৃদ্ধি করা হলে তারটির ব্যাস হ্রাস পাবে কতটুকু। যেখানে পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু 0.25 দেওয়া রয়েছে, আর বাদ বাকি যেগুলো দরকার সেগুলো দেওয়া আছে। ঠিক আছে, দেখো ভাইয়া, দৈর্ঘ্য এল সমান সমান দেওয়া রয়েছে 1 মিটার, মেনে নিলাম। তোমার ব্যাস দেওয়া রয়েছে কত, ও তার মানে এটা ব্যাস দেওয়া রয়েছে, পয়সনের অনুপাত দেওয়া রয়েছে। তাহলে দেখো ব্যাস বড় হাতের ডি 1 মিলিমিটার, তাই না? তুমি এই মিলিমিটারটারে 10⁻³ দিয়ে মিটার করে নাও। ওকে, এখন তারের দৈর্ঘ্য বৃদ্ধি অর্থাৎ ছোট হাতের এল দেওয়া রয়েছে তোমার কত, 0.05 গুণ 10⁻² মিটার, মেনে নিলাম। বৃদ্ধি করলে তারটির ব্যাস হ্রাস পাবে কত, অর্থাৎ ছোট হাতের এই ডি এর মান কত, যেখানে তোমার পয়সনের অনুপাত দেওয়া রয়েছে 0.25। কত পয়সনের অনুপাত, 0.25। এখন এইগুলো দিয়ে একটু ক্যালকুলেশন করো ভাই। দেখো পয়সনের অনুপাতে সিগমা সমান সমান তুমি কি জানতা, যে সিগমা সমান সমান জানতা তুমি এটা ছোট হাতের ডি বাই বড় হাতের ডি, ছোট হাতের এল বাই বড় হাতের এল। এখন ওই ছোট হাতের ডি আমার লাগবে, তাহলে আমরা এটা বের করব, ডি বাই ডি সমান সমান সিগমা এল ডিভাইডেড বাই এল, অর্থাৎ ডি সমান সমান ডি ইন্টু সিগমা এল ডিভাইডেড বাই এল। এখন মান বসাও, ডি কত, ডি হচ্ছে তোমার 1 গুণ 10⁻³ এখন দেখো ভাইয়া, সিগমা 0.25 গুণ তোমার এল, এল এর মান হচ্ছে 0.05 গুণ 10⁻²। ঠিক আছে, ওকে। এইবার নিচে তোমার কি ছিল, এল, এল হচ্ছে 1 মিটার, ও বসালেও হচ্ছে না বসালেও হচ্ছে। তাহলে এই ডি এর মান অর্থাৎ তোমার ব্যাসের যে হ্রাস বা বৃদ্ধি, ব্যাসের হ্রাস ছোটতে ডি, সেটা হচ্ছে কত, 10⁻³ ইন্টু, তোমরা একটু ক্যালকুলেশনটা আমার সাথে করো, হ্যাঁ, তাহলে তোমাদেরও টাইম পাস হবে। দেখো 0.25 গুণ 0.05 গুণ 10⁻² ডিভাইডেড বাই 1, ঠিক আছে, কত আসলো, 1.25 গুণ 10⁻7। দেখো ভাইয়া 1.25 গুণ 10⁻7 মিটার। দেখো 1.25 গুণ 10⁻7 মিটার কোথায় আছে, 1.25 গুণ 10⁻7 মিটার, এই যে। কিন্তু ভুল করে ওরা হচ্ছে অপশনের ওই যে জিনিসটা দেওয়া ছিল সেটা মনে হয় বিতে লিখছে। ঠিক আছে, ওটা কোনো ম্যাটার না, আমরা ক্যালকুলেশনে যেটা পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে ভাই, দেখো তো কোথায় কোথায় কি করলাম। প্রথমে ছিল আমার দৈর্ঘ্য দেওয়া, তারপর ওই তারের ব্যাস দেওয়া ছিল, দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া ছিল, কিন্তু আমার দৈর্ঘ্য বৃদ্ধি হওয়ার কারণে যে ব্যাসের সংকোচনটা হয়েছে এটা দেওয়া ছিল না, আমার ওটা বের করতে হবে। এবং সেটা বের করার জন্য আমার কাছে দেওয়া ছিল পয়সনের অনুপাত, এবং সেই পয়সনের অনুপাতের সূত্র আমরা ব্যবহার করলাম পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি, এবং এখান থেকে ডি বাই ডি এর মানটা বের করতে যে ছোটটার ডির মান যেটা পাবাম এটাই হচ্ছে তোমার দৈর্ঘ্য সংকোচন। বোঝা গেল? ওকে, তার মানে 18 শেষ। দেখো এই যে ক্যালকুলেশনগুলো তোমরা করতেছো, মানে এইগুলো তোমরা নিজের হাতে হাতে করবা, তাহলে দেখবা পরীক্ষা ভুলবা না। এবার যদি তুমি নিজে না করো, তো তোমার ব্রেন যদি একটু নর্মাল হয় তাহলে দেখবা ওই পরীক্ষার হলে তোমার মনে হবে আরে ভাই এটা আমি করছি বাট অ্যান্সার মিলতেছে না, কারণ তুমি কোথাও না কোথাও ক্যালকুলেশন ভুল করবা। বুঝতে পারছো? পরীক্ষার হল যে কি একটা জিনিস, না বসলে বুঝতে পারবা না, বিশেষ করে বোর্ড পরীক্ষাগুলো বসলে বোঝা যায়। ঠিক আছে, তাহলে দেখো 19 নাম্বার, একটি তারের দৈর্ঘ্য বিকৃতি দেওয়া রয়েছে 0.02, পার্শ্ব বিকৃতি দেওয়া রয়েছে 0.002, হলে পয়সনের অনুপাত বের করতে হবে। রাজশাহী বোর্ড 2017 সাল। এটা খুবই ইজি, এত ইজি দেয় না, বাট রাজশাহী তো এই জন্য দিছে। ঠিক আছে, রাজশাহী বোর্ড কিন্তু সব থেকে কঠিন কঠিন প্রশ্ন করে, কিছু কিছু প্রশ্ন স্টুডেন্টকে দিবে যেন পাসটা করতে পারে। হ্যাঁ, দেখো প্রথম কি, পার্শ্ব বিকৃতি, পার্শ্ব বিকৃতির মান হচ্ছে এটা, আর তারপরে হচ্ছে ভাগ দৈর্ঘ্য বিকৃতি 0.2, ক্যালকুলেশন করলে 0.1 আসে। কোথায়? বি নাম্বার অপশনে। ঠিক আছে, এটা খুব ইজি ম্যাথ ছিল পয়সনের অনুপাত দিয়ে। তারপরে দেখো ভাইয়া 20 নম্বর ম্যাথ, তোমার স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি সবচেয়ে মানে সব সময় ধ্রুবক থাকবে, ধ্রুবক থাকবে। এটা 2018 সালে সব বোর্ডে এরকম প্রশ্ন আসছে। সেটা কি দেখো ভাইয়া, পীড়ন বাই বিকৃতি। ইয়েস, পীড়ন বাই বিকৃতি সব সময়, এটা অনুপাত, তো অনুপাত সব সময় ধ্রুবক থাকে।
শুধুমাত্র ওদের নয়, পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি এটা পয়সনের অনুপাতকে বোঝাচ্ছে। আর এটা পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে তোমার বিভিন্ন ধরনের গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক হইতে পারে যদি দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য থাকে, তাহলে এদের মানটা সেম থাকে এদের সঙ্গে। কিন্তু বল বাই ক্ষেত্রফল অর্থাৎ এটা একটা পীড়ন, এটা কি পীড়ন, পীড়নের অনুপাত কখনো সেম হবে না। বোঝা গেল? তাহলে ইয়ং গুণাঙ্কের এটা সত্য, পয়সনের জন্য সত্য, কিন্তু পীড়নের এটা পরিবর্তনশীল, পীড়নের এটা কি পরিবর্তনশীল, এটা কখনো সেম হবে না। তাহলে 1 আর 2 সত্য। ওকে, 20 শেষ, আর মাত্র 15টা এমসিকিউ আছে। তার ভিতরে দেখো নিচের কোনটি সঠিক, এইটা ঢাকা বোর্ড 2016-17তে আসে। নিচের কোনটা সঠিক? এই এমসিকিউ গুলো ঢাকা বোর্ড এইভাবে দেয় যেন টাইম কিল করা যায়, কিন্তু খুবই সহজ। ঠিক আছে, দেখো তুমি এখানে সব কটা আগে দেখো, অপশনের দিকে তাকাবা। অপশনে দেখো সব ইউ 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 ইউ, অর্থাৎ তোমার সঞ্চিত শক্তি বের করতে বলছে। সঞ্চিত শক্তি সেটা একক আয়তনের সঞ্চিত শক্তি হতে পারে, তোমার মোট সঞ্চিত শক্তি হতে পারে। ঠিক আছে, তাহলে তুমি যদি মোট সঞ্চিত শক্তির সূত্রটা দিয়ে প্রথমে যে করো, মোট শক্তির সূত্র দিয়ে যদি করো, সেটা হচ্ছে হাফ ইন্টু এফ এল। এখন দেখো এখানে এফ নাই, কিচ্ছু নাই, তো এফ এর পরিবর্তন করতে হবে। দেখো ওয়াই সমান সমান তুমি জানতা এফ এল ডিভাইডেড বাই এ এল, তো এখান থেকে এফ এর মান যখন তুমি বের করবা তখন দেখবা ওয়াই এ এল ডিভাইডেড বাই বড় এল। তো এফ এর মানটা এখানে বসিয়ে দাও, দেখো কি আসে, ইউ সমান সমান হাফ ইন্টু তোমার ওয়াই এ এল ডিভাইডেড বাই এল ইন্টু এল, অর্থাৎ তোমার কাছে থাকে হাফ ইন্টু ওয়াই এ এল স্কোয়ার বাই এল। তো আমি এটা ভেঙে লাস্ট পর্যন্ত পাইলাম হচ্ছে এটা, লাস্ট পর্যন্ত পাইলাম কোনটা, এটা। এখন দেখো ভাইয়া, এই যে জিনিসটা পাইলাম এটা কি আমার অপশনে আছে? না, এটা কিন্তু আমার অপশনে নাই, তার মানে তোমাকে আবার খাটতে হবে। ঠিক আছে, দেখো আমি যদি আবার কাজ করি, সেটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত আর লিখলাম না, একক আয়তনে শক্তি লিখে দিলাম। ঠিক আছে, সেটার ক্ষেত্রে ইউ সমান সমান হাফ ইন্টু পীড়ন গুণ বিকৃতি। ঠিক আছে, পীড়ন হচ্ছে এফ বাই এ, বিকৃতি হচ্ছে এল বাই এল। এখন দেখো তো ওই সমীকরণ থেকেই এফ বাই এ কি লেখা যায়, এখান থেকেই দেখো ভাইয়া, এখান থেকে যে এফ বাই এ সমান সমান কি লেখা যায়, এফ বাই এ সমান সমান লেখা যায় ওয়াই এ, দেখো ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড বাই বড় হাতের এল। এটা তোমার কোথা থেকে লেখা যায়, দেখো ভাইয়া এইটা। ওকে, এই যে এটা এই যে এফ বাই এ সমান সমান ওয়াই এল বাই এল। তো এখন তুমি কি করবা কি, যে এফ বাই এর জায়গায় ওয়াই ছোট হাতের এল ডিভাইডেড বাই এল বসিয়ে দিবা এবং এল বাই এল, তাহলে তোমার কাছে কি থাকে, হাফ ইন্টু ওয়াই এল স্কোয়ার ডিভাইডেড বাই এল স্কোয়ার। এটাই হচ্ছে তোমার একক আয়তনে সঞ্চিত শক্তি। কিন্তু এক্ষেত্রে তাদের জন্য সুবিধা হবে, দেখো তাদের জন্য সুবিধা হবে যারা অলরেডি এটা একটু মুখস্থ করে রেখেছো, যে একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে হাফ ইন্টু ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার, হাফ ইন্টু ওয়াই এল স্কোয়ার বাই এল স্কোয়ার, যে সূত্রটা ছিল যেটা মুখস্থ করেছো, তার জন্য দেখার মাত্রই তুমি এটা সি নম্বর অপশনে টিক মেরে দিতে পারবা। ঠিক আছে, কিন্তু যে মনে করবো না মুখস্থ দরকার নেই, আমি এভাবে বের করবো, আমার বের করতে খুব কম সময় লাগে, এনাফ। ঠিক আছে, তাহলে দেখো 22 নম্বর এমসিকিউতে কি বলছে, সমান দৈর্ঘ্যের তিনটি তার এ বি সি। ওকে, অলরাইট, একই মানের পীড়ন দেওয়া আছে। পীড়ন কত, দেখো ভাইয়া 5 গুণ 10⁻12 নিউটন পার মিটার স্কোয়ার, প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি যথাক্রমে 5%, 2% এবং 1%। অর্থাৎ এর জন্য ওই পীড়ন কিন্তু সেম, একই পীড়ন দিয়ে এ কে বিকৃতি করা হয়েছে 5%, বি কে বিকৃতি করতে পারছে 2% এবং সি কে বিকৃতি করতে পারছে 1%। কথা বুঝবা। এখন এ বি সি তারের ইয়ং গুণাঙ্ক যথাক্রমে ওয়াই এ, ওয়াই বি এবং ওয়াই সি হলে নিচের কোনটি সঠিক? একটা জিনিস মনে রাখবা, যার ইয়ং গুণাঙ্ক বেশি, সবচেয়ে বেশি, তার বিকৃতি সবচেয়ে কম হয়। তার মানে যার ইয়ং গুণাঙ্ক বেশি হবে তাকে যতই পীড়ন দাও বিকৃতি কম হয়। ঠিক আছে, তো পীড়ন যেহেতু সেম আছে, এরপরে বিকৃতি ঘটাই ফেলেছে 5%, এ এর বিকৃতি ঘটাতে পারছে কত পার্সেন্ট, 5%, বি এর বিকৃতি ঘটানো হয়েছে 2%,
আর সি এর বিকৃতি ঘটাতে পারছে 1%। তাহলে তুমি নিজেই বোঝো, একই ফোর্স বা একই পীড়ন দিয়ে তুমি বিকৃতি এক একজনের এক এক রকম ঘটাতে পারছো। তার মানে বুঝতে হবে যে সবচেয়ে কম বিকৃতি কার হয়েছে, এই যে 1% বিকৃতি দৈর্ঘ্য বৃদ্ধি। বুঝতে পারছো, বিকৃতিটা হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধির উপরে যে ছোট হাতের এল বাই এল আসে, তো এটার উপর নির্ভর করবে। তো দেখো এর বিকৃতিটা তোমার কম ঘটছে, এই জন্য এর ইয়ং গুণাঙ্ক সবচেয়ে বেশি, তারপরে তোমার হচ্ছে ওয়াই বি, তারপরে তোমার ওয়াই এ। কোনটা আসে দেখো তো ভাইয়া, কোথায় আছে? এটা তোমার বি নম্বর অপশনে, বাট ডিরেকশনটা ওইভাবে দিছে, ঠিক আছে? একই ম্যাথ। তাহলে তুমি বোঝাতে পারছো, মনে রাখবা যার বিকৃতি কম ঘটানো যায় তার ইয়ং গুণাঙ্ক বেশি, যার বিকৃতি বেশি ঘটানো যায় তার ইয়ং গুণাঙ্ক কম। দেখো একই ম্যাথ, বাট এবার বি এর বিকৃতিটা বের করতে বলছে। দেখো একই ম্যাথ, বি সি মানে এ বি সি এর বিকৃতি 5%, 2% এবং 1% হলো। তাহলে তোমাকে বোঝাতে চাচ্ছে যে বি এর বিকৃতি কত, এখন দেখো ভাইয়া, বি এর বিকৃতি যখন চাইছে, অর্থাৎ দেখো এর এল এর মান দেওয়া রয়েছে কত, এল এর মান হচ্ছে তোমার দৈর্ঘ্য বিকৃতির এল এর মান এটা বি এর জন্য 2%, অর্থাৎ 2% কে যদি তুমি পার্সেন্টেজ তুলে দাও 0.02, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বৃদ্ধি। এখন একে তুমি এল দ্বারা ভাগ করো, সমান দৈর্ঘ্যের তিনটি, অর্থাৎ এখানে হচ্ছে তোমার এল এত পার্সেন্ট করা হয়েছে, অর্থাৎ এল বাই এল যখন নিয়ে আসবা 0.02 আসে। এইটাই হচ্ছে তোমার অ্যান্সার, একদম সিম্পল অ্যান্সার, এটাই তোমার অ্যান্সার। বোঝা গেল? তাহলে কত আসলো? 0.02 তোমার সি নম্বরে। দেখো 24, 2 মিটার দৈর্ঘ্য, অর্থাৎ তোমার এল এর মান দেওয়া রয়েছে 2 মিটার এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এ এর মান দেওয়া রয়েছে 1 গুণ 10⁻⁶ মিটার স্কোয়ার। আমি একবারে মিলিমিটারকে মিটার স্কোয়ারে করে নিয়েছি, ঠিক আছে? এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারে 20 কেজি ভর ঝুলানো হলো, এম এর মান কত? 20 কেজি। অলরাইট, ঝোলালে তারটি 1 মিলিমিটার প্রসারিত হয়, প্রসারিত মানে তোমার ওই যে দৈর্ঘ্য বৃদ্ধি কত? 1 মিলিমিটার, মিলিমিটারকে তুমি মিটারে করে নাও, শেষ। এখন তারটির পীড়ন নির্ণয় করো, পীড়ন সমান সমান কি জানো ভাইয়া? পীড়ন, দেখো পীড়ন সমান সমান তোমার হচ্ছে এফ বাই এ। এখন এফ কে লিখতে পারো mg বাই এ, ঠিক আছে? এখন এম এর মান কত? 20 কেজি, এটা 9.8, আর এ এর মান কত? 10⁻⁶। তাহলে ক্যালকুলেটরে অ্যান্সারটা করে দাও তো ভাইয়া, 20 গুণ 9.8 ডিভাইডেড বাই 10⁻⁶, এটা করলে কত আসে? 1.96 গুণ 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। কত আসে? 1.96 গুণ 10⁸ নিউটন পার মিটার স্কোয়ার। অপশন কতই আছে এটা? 1.96 না, এই যে এ নম্বরে। বোঝা গেল? ঠিক আছে, পরের ম্যাথ দেখো, 2 মিটার দৈর্ঘ্য এবং 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তারের 20 কেজি ভর ঝুলালে 1 মিলিমিটার প্রসারিত হয় উক্ত তারটির জন্য। মানে দেখো ভ্যালু সব আগেরটাই, বাট এখানে বহুপদী প্রশ্ন দিছে, যদি থাকে না যে এই উদ্দীপকের সাহায্যে নিচের 2টি এমসিকিউ করো, সেটা এমন, ঠিক আছে? এখন উক্ত দৈর্ঘ্য বিকৃতি দেওয়া রয়েছে কত? 0.5 গুণ 10⁻², অর্থাৎ চাইছে যে দৈর্ঘ্য বিকৃতিটা বের করো। দৈর্ঘ্য বিকৃতি মানে কি বলো তো ভাইয়া? এল বাই এল, কত? এল বাই এল। তো এলটা কত? ওই যে 1 মিলিমিটার প্রসারিত হয়েছে, তাহলে ছোট হাতের এল হচ্ছে 1 মিলিমিটার। 1 মিলিমিটার মানে কত? 1 গুণ 10⁻⁻3, আর তোমার দৈর্ঘ্য হচ্ছে 2। তাহলে এটা করো তো, কত আসে ভাইয়া? 10⁻³ কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে তোমার কাছে আসবে 5 গুণন 10⁻⁴। বাট এটা দেওয়া রয়েছে না, সঠিক না, তাহলে প্রথমটা ভুল। এইবার যখন একটা সুযোগ পেয়ে যায়, যখন প্রথমটা ভুল হয় দ্বিতীয় দুটো সত্য মনে হয়, কিন্তু দেখবা অপশনে কখনো সিঙ্গেল যদি থেকে থাকে তাহলে করবা না, আর না হলে নিচের দুটো মেরে দিবা, ঠিক আছে? ইয়ং এর গুণাঙ্ক 3.92 গুণ 10⁻11। দেখো ইয়ং গুণাঙ্ক বের করো। ইয়ং গুণাঙ্ক y সমান সমান কি? fl বাই al। f এর মান কত পাইছিলাম আমরা? f এর মান হচ্ছে mg,
এল ডিভাইডেড বাই এ এল। এখন শুধুমাত্র মানটা বসাই দিবা। এম এর মান কত বসাবা? 20, জি এর মান 9.8, এল এর মান কত? 2 মিটার, এবং এ এর মান কত? 1 গুণ 10 টু দি পাওয়ার -6, আর ছোট হাতের এল এর মান কত? ওই যে 1 গুণ 10 টু দি পাওয়ার -3, অর্থাৎ শুধু -3 দিলাম, 10 টু দি পাওয়ার মাইনাস শুধু 3 দিছি, এক দিয়েও যা না দিয়েও তাই, তো মান আসবে 3.92 গুণ 10 টু দি পাওয়ার 11, এই মানটা আসবে। ঠিক আছে, তাহলে এটা সত্য। এবং কৃতকাজ দেখো, কৃতকাজও সেম আসবে। কৃতকাজ যদি আমি এখানে বের করি, দেখতে পারছো? হ্যাঁ, আশা করি এটা দেখা যাচ্ছে যে এফ মানে কৃতকাজ। আচ্ছা ঠিক আছে, আমি রিস্ক না নিই, আমি এই জিনিসটা মুছে দিই, না মুছলে তো তোমাদের পিডিএফ দিতে পারবো না। ওকে, এখানে আমি করি, দেখো একটা বাড়িয়ে নিলাম যে কৃতকাজ ইউ সমান সমান হাফ এফ এল। এখন দেখো হাফ এফ এর মান এম জি এল, তাহলে হাফ ইন্টু এম এর মান 20 কেজি ছিল, এটা 9.8 গুণ এই এল এর মান 10 টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো কত আসে। দেখো ভাইয়া, 9.8 গুণ 10 টু দি পাওয়ার -3 যদি করো, তাহলে তোমার কাছে আসবে 0.098 এত জুল। দেখো তো এটা আছে কিনা, এই যে এটা আছে, তাহলে এটাও সত্য। তাহলে নিচের দুইটা সত্য হবে, প্রথম একটা ভুল, এরা অ্যান্সারে আবার এটা দিছে কেন? প্রথম দুইটা সত্য, সরি প্রথম মানে শেষের দুইটা সত্য, প্রথমটা ভুল। ঠিক আছে, ওকে, তাহলে 26 নম্বরটা দেখো। 26 নম্বর হচ্ছে একটি পদার্থের ইয়ং গুণাঙ্ক এর দৃঢ়তা গুণাঙ্কের 2.6 গুণ হলে ওই পদার্থের পয়সনের অনুপাত কত? অর্থাৎ পয়সনের অনুপাত চাওয়া হয়েছে তোমার কাছে দেওয়া রয়েছে ইয়ং গুণাঙ্ক 2.6 গুণ ইন্টু তোমার দৃঢ়তার গুণাঙ্ক কত? দৃঢ়তার গুণাঙ্ক তুমি n বা ইটা দ্বারা প্রকাশ করতে পারো, দৃঢ়তার গুণাঙ্ককে তুমি n বা ইটা দ্বারা প্রকাশ করতে পারো, সমস্যা না। এখন দেখো ভাইয়া, ইয়ং গুণাঙ্কের সাথে দৃঢ়তার গুণাঙ্কে এবং পয়সনের অনুপাতের একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে 2 ইটা ইন্টু 1 প্লাস সিগমা। এখন এই ইয়ং গুণাঙ্কের জায়গায় লিখতে পারো 2.6 এটা 2 গুণ এটা 1 প্লাস সিগমা, তোমার বের করতে হবে 1 প্লাস সিগমা, এটা কাটা গেল। ঠিক আছে, তাহলে 1 প্লাস সিগমা সমান সমান তোমার কাছে আসে 2.6 ডিভাইডেড বাই 2, 2.6 ডিভাইডেড বাই 2। এখন দেখো ভাইয়া, এই সিগমার মান এটা 6 না, কিন্তু সিগমা, এটা কিন্তু 6 না, এটা সিগমা। তাহলে এই সিগমার মান যেই বের করবা, তখন তোমার কাছে এখান থেকে ক্যালকুলেশনে আসে 0.3। কত আসে? 0.3। এই যে তোমার সি নম্বর অপশনে এটা আছে। ওকে, তাহলে 27 দেখো ভাইয়া, 27 কি বলছে যে K1 K2 বল ধ্রুবক বিশিষ্ট দুইটি স্প্রিংকে শ্রেণীতে সংযুক্ত করলো, মানে শ্রেণীতে সংযুক্ত করা হলো। এখন দেখো ভাইয়া, এদের তুল্য বল ধ্রুবক কত? অর্থাৎ স্প্রিং ধ্রুবক যদি শ্রেণীতে সংযুক্ত করা হয়, তাহলে এর তুল্য ধ্রুবকটা কত সেটা বের করতে চাইছে। তো মনে রাখবা যে ওই রোধের সাথে স্প্রিং এর টোটাল ভিন্ন। রোধ যদি শ্রেণীতে থাকতো তাহলে হুবহু আমরা যোগ করে দিতাম সব, যদি সমান্তরালে থাকতো তাহলে 1/1 আকারে যোগ করতাম, তাই না? এইটা ঠিক এরকম, যখন শ্রেণীতে থাকবে তখন কে তুল্য এস দ্বারা প্রকাশ করলাম, শ্রেণীতে আছে এই জন্য এটা 1/k1 প্লাস 1/k2। মনে রাখবা রোধের উল্টাটা। ঠিক আছে, তাহলে এখন যদি তুমি এর লসাগু করো 1/ks, তাহলে k1 k2 উপরে কি হবে? k2 প্লাস k1। হ্যাঁ, এইবার উল্টিয়ে দাও, ks সমান সমান তোমার কাছে থাকবে k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। এটাই হচ্ছে তোমার অপশন। বোঝা গেল? কোথায় আছে? এই তো বাই আকারে সিতে দিয়ে দিছে, আশা করি পারবা। শুধু মনে রাখবা যে এটা মানে স্প্রিং দ্রবক আর ধারক, যখন ওই সেকেন্ড পেপারে দ্বিতীয় মানে তোমার স্থির তড়িৎ পড়বা, সেখানে ধারকত্বর একটা অধ্যায় মানে টপিকস পাবা, সেখানে ওই ধারকগুলো যখন শ্রেণীতে থাকবে তখন এইভাবে করা লাগবে স্প্রিং এর মতো করে, তার মানে রোধের উল্টাটা। ঠিক আছে, ওকে। 28 নম্বর, আমরা খুব কাছে আছি। দেখো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া রয়েছে 1 মিলিমিটার স্কয়ার এবং অসহ ভার দেওয়া রয়েছে 40 কেজি। তাহলে তারের অসহ পীড়ন কত? এখন দেখো ভাইয়া, অসহ ভর m সমান সমান 40 কেজি
এবং তোমার ক্ষেত্রফল হচ্ছে 1 মিলিমিটার স্কয়ার। কত? 1 মিলিমিটার স্কয়ার। তাহলে এটারে তুমি মিটারে করো 10⁻⁶ মিটার স্কয়ার। ঠিক আছে? অলরাইট। এখন তুমি কি চাচ্ছ? পীড়ন। পীড়ন সমান সমান কি? পীড়ন সমান সমান F/A। F সমান সমান আবার mg/a। তাহলে m এর মান কত ছিল? 40 কেজি, 9.8 ডিভাইড বাই a এর মান কত? 10⁻⁶। ক্যালকুলেশন করো, কত আসে? ক্যালকুলেটর আবারও হাতে নিলাম। 40 গুণন 9.8 ডিভাইডেড বাই 10⁻⁶ যদি করো তাহলে আসে কত? 3.92 গুণ 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার। 3.92 কোথায় আছে? 3.92 দুই জায়গায় আছে, তার ভিতরে এটা। ইয়েস, বুঝা গেল? তাহলে কি বোঝো না এখানে? শুধুমাত্র ওই অসহ ভরের কারণে, মানে ওইটাই হচ্ছে তোমার শেষ ভর, ওইটা ঝুলালে ওটা ছিঁড়ে যাবে। ঠিক আছে? ওই অসহ ভরের কারণে পীড়নের নাম হলো অসহ পীড়ন। খেয়াল রাখবা। ওকে, তাহলে তোমার 29। দেখো এসআই পদ্ধতিতে পীড়নের একক কোনটি? এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2015-16তে আসছিল। ঠিক আছে? অসহ পীড়নের মানে সরি পীড়নের এসআই একক। দেখো পীড়ন সমান সমান কি? পীড়নের মাত্রা আর একক সম্পর্কে একটু ধারণা রেখে যাবা। পীড়নের মাত্রা একক যা হবে, তোমার গুণাঙ্কের একক মাত্রা তাই হবে। তাহলে পীড়নে যদি জানো তাহলে দেখবা এই অধ্যায়ের বেশিরভাগ একক তুমি জানতেছো। ঠিক আছে? তাহলে পীড়ন সমান সমান কি ছিল? F/A ছিল। এখন একক, F হচ্ছে তোমার নিউটন আর এর হচ্ছে মিটার স্কয়ার, অর্থাৎ নিউটন পার মিটার স্কয়ার। এককটা কোথায় ছিল? নিউটন পার মিটার স্কয়ার। ওকে, আশা করি খুব ভালোভাবে বুঝছো এটা। দেখো পরবর্তী ম্যাথ। দুইটি ভিন্ন প্রস্থচ্ছেদের তারের ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক একই, তার দুইটি কি হবে? দেখো মনে রাখবা, ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি একই হয়, মনে রাখবা ইয়ং এর স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি একই হয়, ওই তারটা অবশ্যই একই হওয়া লাগবে। ভিন্ন ভিন্ন তারের ইয়ং গুণাঙ্ক সেম হবে এটা কখনোই ভাববা না, এটা কখনোই পসিবল না। বুঝতে পারছো? তার মানে তার যদি একই হয় বা উপাদান যদি একই হয় তাহলে তার ইয়ং গুণাঙ্ক সমান থাকবে, আর না হলে না। তাহলে যেহেতু বলেছে যে ইয়ং গুণাঙ্ক একই, তার মানে উপাদানটা একই। দেখো একই উপাদানের, ভিন্ন উপাদানের হওয়া পসিবল না। ঠিক আছে? তাহলে এটা গেল। এখন পরের ম্যাথটা কি? দেখো ভাইয়া, দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতির লেখচিত্র নিচের কোনটি? এখন দেখো ভাইয়া, তুমি পয়সনের অনুপাতের সাহায্যে এটা পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির ভিতরে সম্পর্ক পড়ে আসছিলা। সেটা কি? দেখো যে পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই তোমার হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি। দেখো পার্শ্ব বিকৃতি ডিভাইডেড বাই দৈর্ঘ্য বিকৃতি। এখন যদি পয়সনের অনুপাতটা তোমার ধ্রুব হয়, ধ্রুব থাকে, তাহলে তোমার কি হয়? দেখো তো ভাইয়া, এই পার্শ্ব বিকৃতি সমানুপাতিক তোমার হয় দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতি তোমার সমানুপাতিক হয়। আর সমানুপাতিক যেখানে হয় সেটা কেমন কার্ভ হয়? সমানুপাতিকের কার্ভ হয় কেমন? স্ট্রেট। সমানুপাতিক কার্ভ হয় কেমন? স্ট্রেট। এটা যদি তোমার পার্শ্ব বিকৃতির হয় আর এটা যদি তোমার দৈর্ঘ্য বিকৃতি হয়, তাহলে এটা কি হয়? স্ট্রেট হয়। দেখো এই ডি নম্বরে তোমার স্ট্রেট লাইন আছে, এই যে স্ট্রেট লাইন। বুঝতে পারছি? ওকে, অপশন ডি। এখন দেখো আর দুই থেকে তিনটা ম্যাথ আছে। বরিশাল বোর্ড 2019 সালে এটা আসছিল। স্থিতিস্থাপকতা সম্পর্কে বলা হয় ইহা কি? দেখো তাপমাত্রার সাথে মানে পরিবর্তন হয়, অবশ্যই স্থিতিস্থাপকতা তাপমাত্রার সাথে পরিবর্তিত হয়। তাপমাত্রা বেশি হলে এটা ছেড়ে দেয়, তাপমাত্রা কম হলে এটা একটু টাইট থাকে। ঠিক আছে? তাহলে তাপমাত্রার সাথে স্থিতিস্থাপকতা সম্পর্ক আছে এবং এটার সাথে পরিবর্তন হয়। ভেজালের উপস্থিতিতে পরিবর্তন হয়। ইয়েস, যদি অতিরিক্ত ভেজাল থাকে তাহলে মেটেরিয়ালটাই খারাপ হয়ে যায়। ঠিক আছে? মেটেরিয়ালটাই খারাপ হয়ে যায়। তো যে পরিমাণ ইলাস্টিসিটি করার দরকার ছিল সেটা করতে পারে না। তাহলে ভেজালের উপস্থিতির পরিবর্তন হয়। পদার্থের আকৃতির উপর নির্ভর করে। নো, আমি যে কোনো শেপ দিতে পারি, শেপের উপরে নির্ভর করে না। এটা কি? শেপের উপরে নির্ভর করে না। শুধু দুইটা জিনিস, যদি তাপমাত্রা অধিক হয় এর ইলাস্টিসিটি একটু কমে যায়। তাপমাত্রার সাথে ইলাস্টিসিটির সম্পর্ক এটাই। তাপমাত্রা বেশি হলে ইলাস্টিসিটি কমে যাবে, তাপমাত্রা কম হলে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা বেশি থাকে। আর তোমার ভেজালের উপস্থিতিতে এর পরিবর্তন হয়। যদি অতিরিক্ত ভেজাল দাও ইলাস্টিসিটি একদমই ঢিলা হয়ে যাবে, কম থাকবে, এবং যদি ভেজালের উপস্থিতি কম থাকে তাহলে ইলাস্টিসিটি বেশি থাকবে। এই দুটোই শেষ। এখন 33 নম্বর দেখো, নিচের কোন রাশিটি মাত্রাবিহীন?
এটা শুরুতে দেওয়ার কথা ছিল, শেষে কেন? কারণ লেস ইম্পর্টেন্ট তাই। দেখো এটা চট্টগ্রাম 2019 সালে আসছে, সেটা হচ্ছে মাত্রাবিহীন একটাই, সেটা হচ্ছে বিকৃতি আর পয়সনের অনুপাত। এখানে শুধুমাত্র মাত্রাবিহীন, সেটা মাত্রাবিহীন এককবিহীন দুইটা রাশি, সেটা হচ্ছে বিকৃতি আর পয়সনের অনুপাত, মনে রাখবা। সেটা কি? বিকৃতি আর একটা হচ্ছে পয়সনের অনুপাত। এই দুটার ভিতরে যেইটা পাবা তোমরা ওইটাই মেরে দিবা, পয়সনের অনুপাত। এখানে শুধু মাত্রা আছে পীড়নের আর গুণাঙ্কগুলোর, ইয়ং গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক, হ্যাঁ এইগুলা, আয়তন গুণাঙ্ক। এখন দেখো 34 আর একটা ম্যাথ। দেখো 1 মিটার দীর্ঘ একটি তারের এই যে 10⁵ নিউটন পার মিটার বল, একটা জিনিস খেয়াল করবা, এ কিন্তু বল বলে দিছে, কিন্তু দেখো এককের দিকে নিউটন পার মিটার স্কয়ার, এটা কার একক? পীড়নের একক। তার মানে এটা হচ্ছে তোমার পীড়ন, এটা কিন্তু কেউ ধরতে পারবে না, নিউটন পার মিটার স্কয়ার। সো পরে যে বল শব্দটা প্রয়োগ করছে এটা ব্রেনকে অনেকটাই পাল্টে দেবে, ব্রেনের চিন্তা ভাবনাই আলাদা করে দেবে, কিন্তু এককটা দেখো নিউটন পার মিটার স্কয়ার, অর্থাৎ এটা একটা পীড়ন। এখন দেখো প্রয়োগে এর দৈর্ঘ্য বৃদ্ধি পেল 0.001 মিটার, অর্থাৎ ছোট হাতের যে এল ছিল সেটা হচ্ছে 001 মিটার। এখন তারটির ইয়ং গুণাঙ্ক কত? অর্থাৎ তোমার ওয়াই এর মান বের করতে বলছে, এবং সেখানে এল এর মান শুরুতে দেওয়া ছিল 1 মিটার। তাহলে দেখো তো ভাইয়া, ইয়ং গুণাঙ্ক তুমি জানো এফ এল ডিভাইডেড বাই এ এল, অলরাইট। এখন দেখো এফ এর মানটা তুমি এখানে এফ বাই এ, অর্থাৎ এটা জিনিস দেখো এফ বাই এ এর মান তুমি জানো, এই যে এফ বাই এ, এফ বাই এ এর মান কত? 10⁵, আর এল এর মান হচ্ছে 1 মিটার, ছোট হাতের এল এর মান 0.001 মিটার, এবং এটা ক্যালকুলেশন করো, দেখো 10⁷ নিউটন পার মিটার স্কয়ার আসবে, নিউটন পার মিটার স্কয়ার। বোঝা গেল? তাহলে এই জায়গাটুকু ধরতে পারাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো ও বল বলে কিন্তু পার করে দেওয়ার চেষ্টা করছিল, বাট ওটা কিন্তু একক দেখে ধরতে হবে, এটা হচ্ছে তোমার পীড়ন ছিল, ঠিক আছে? নাই সবাই মনে করবে শুধু এফ এর মান ওইটা। তাহলে দেখো এখন 35 এবং সবথেকে গুরুত্বপূর্ণ, সবথেকে গুরুত্বপূর্ণ কারণ কি, দেখো এখানে দুইটা কথা একটু ঘুরিয়ে বলা যায়, কেমন? দেখো আয়তন গুণাঙ্কের অন্য নাম আর আয়তন গুণাঙ্কের বিপরীত নাম, দুইটা জিনিস ধরবা, যে আয়তন গুণাঙ্কের অন্য নাম আর আয়তন গুণাঙ্কের বিপরীত নাম। আয়তন গুণাঙ্কের বিপরীত যে, সেটা হচ্ছে সংনম্যতা, সংনম্যতা, কিন্তু অন্য নাম মানে আমারই আর একটা নাম, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে অসংনম্যতা। তাহলে দেখো আয়তন গুণাঙ্কের আরেকটা নাম কি? অসংনম্যতা, কিন্তু যদি বিপরীত নাম বলতো তাহলে কিন্তু তোমার সেটা হচ্ছে সংনম্যতায় চলে যেত। এইটা ছেলেবেলে সব গুলাবে, কারণ সবাই জানে আয়তন গুণাঙ্কের অপর নাম হচ্ছে তোমার অসংনম্যতা বা বিপরীত রাশি অসংনম্যতা। তো এই কারণেই তোমার সংনম্যতা অপশনটা আগে থাকবে, মেরে দিয়ে চলে আসবা। কিন্তু খেয়াল রাখবা, অন্য নাম, একই নাম, আরেকটি নাম মানে সিমিলার ওয়ার্ড, কিন্তু যদি বিপরীত নাম বলতো তাহলে কিন্তু সংনম্যতা আসতো। এই জন্য এটা সবার লাস্টে দিছি এবং ধরানোর জন্য, ঠিক আছে? এই 35টা মানে এমসিকিউ করার মাধ্যমে আমি তোমাদের পদার্থের গাঠনিক ধর্মটা শেষ করলাম। তোমরা যদি এই দেখছো তো বেশিরভাগই ক্যালকুলেশন টাইপের, যদি এগুলো সব ধরে ধরে করে আসো আশা করি একটাও বাদবে না, ঠিক আছে? আর শেষ পর্যায়ে ফাইনাল শর্ট এমসিকিউ সিরিজের ফিজিক্সের আর মাত্র একটি চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে মহাকর্ষ। তো আমাদের সাথে থেকো, সবাইকে ধন্যবাদ।